বাংলা সাহিত্যের ইতিহাস তো হাজার বছরের পুরনো, তাই না? এত এত কবিতা, গান, গল্প, এই বিশাল জগৎটাকে একবারে বোঝা তো বেশ কঠিন। তো চলুন আজ আমরা একটা ম্যাপের মতো করে দেখি কিভাবে এই দীর্ঘ পথটাকে সহজে চিনে নেওয়া যায়। ভাবা যায় আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষার সাহিত্য হাজার বছরেরও বেশি সময় ধরে লেখা হচ্ছে। এই লম্বা সময়ে আমাদের সাহিত্য যে কতবার নিজের রূপ পাল্টেছে, কত নতুন ভাবনাকে জায়গা করে দিয়েছে তার কোনো হিসেব নেই। প্রত্যেকটা যুগ যেন এক একটা নতুন অধ্যায়। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা সময়কে সহজে বুঝব কি করে? এর একটা দারুণ উপায় হল যুগ বিভাগ, মানে পুরো সময়টাকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া, যাতে বুঝতে সুবিধা হয়। তো চলুন এই ভাগগুলোই এক এক করে দেখে নিই। মূলত পুরো ইতিহাসটাকে সহজ করে বোঝার জন্য পণ্ডিতরা তিনটে প্রধান যুগে ভাগ করেছেন। এই তিনটে ভাগই আমাদের সাহিত্যের পুরো ম্যাপটা চোখের সামনে তুলে ধরবে। চলুন তাহলে শুরু করা যাক। এই যে দেখুন, এই টেবিলটা, এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার একটা সারমর্ম। প্রথমে প্রাচীন যুগ, যখন মূলত পদ্য লেখা হতো, যেমন চর্যাপদ। তারপর এলো বিশাল এক মধ্যযুগ, যেখানে ধর্মই ছিল সাহিত্যের মূল কথা, যেমন ধরুন মঙ্গলকাব্য বা বৈষ্ণব পদাবলী। আর শেষে এলো আধুনিক যুগ, যখন থেকে গদ্য লেখা শুরু হলো আর সাহিত্য সাধারণ মানুষের জীবনের অনেক কাছাকাছি চলে এলো। তো চলুন এবার একদম শুরুতে ফিরে যাই, প্রাচীন যুগে, যেখান থেকে আমাদের বাংলা সাহিত্যের পথচলা শুরু হয়েছিল। আচ্ছা, বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো লেখা কোনটা জানেন কি? সেটার নাম চর্যাপদ। এগুলো ছিল আসলে বৌদ্ধ সাধকদের লেখা কিছু গান বা কবিতা। আর মজার ব্যাপার হলো, এর সাধারণ কথার আড়ালে লুকিয়ে থাকত গভীর সব দর্শন। মানে এটা শুধু সাহিত্য নয়, সেই সময়ের সমাজকে চেনার একটা জানলাও বটে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই চর্যাপদ কিন্তু প্রায় হারিয়েই গেছিল। বহু বছর পর ১৯০৭ সালে মহামহা উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এর পুঁথি খুঁজে বের করেন। ভাবুন তো, এই আবিষ্কারটা না হলে আমাদের ইতিহাসের কত বড় একটা অংশ অজানাই থেকে যেত। প্রাচীন যুগের পর একটা সময় আসে, যেটাকে নিয়ে বেশ একটা বিতর্ক আছে, যেটাকে বলা হয় অন্ধকার যুগ। কিন্তু আসলেই কি সময়টা অন্ধকার ছিল? চলুন তো একটু দেখা যাক ব্যাপারটা। দেখুন, একদিকে বলা হয় যে তুর্কি আক্রমণের পর রাজনৈতিক অবস্থা এতই খারাপ ছিল যে প্রায় ১৫০ বছর তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যই লেখা হয়নি, তাই নাম হয়ে গেল অন্ধকার যুগ। কিন্তু আবার অন্য দিকের যুক্তিটাও দেখতে হবে। অনেক গবেষক বলেন ডাক ও খোনার বচনের মতো লোকসাহিত্য হয়তো সেই সময়ই তৈরি হয়েছিল। তাই প্রশ্নটা থেকেই যায়, সময়টা কি সত্যি অন্ধকার ছিল, নাকি আমরাই হয়তো সবকিছুর খোঁজ এখনও পাইনি? তো এই বিতর্কের পর্বটা পেছনে ফেলে এবার আমরা ঢুকছি বাংলা সাহিত্যের বিশাল এক অধ্যায়ে, মধ্যযুগে। এই সময়টা কিন্তু ভক্তি, বীরত্ব আর অনুবাদের সাহিত্যে দারুণভাবে রঙিন ছিল। মধ্যযুগের কথা বললেই যে বইটার নাম সবার আগে আসে, সেটা হল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। রাধা আর কৃষ্ণের প্রেমের গল্পের মধ্যে দিয়ে মানুষের মনের গভীর আবেগগুলোকে খুব সহজ করে তুলে ধরা হয়েছে এখানে। আর মধ্যযুগ মানে কিন্তু শুধু একটা দুটো ধারা নয়, দেখুন কি বিশাল বৈচিত্র্য। একদিকে যেমন আছে ঈশ্বরের প্রতি ভালোবাসার কথা নিয়ে লেখা বৈষ্ণব পদাবলী, তেমনি অন্যদিকে আছে দেবদেবীর গুণগান নিয়ে মঙ্গলকাব্য। শুধু তাই নয়, রামায়ণ, মহাভারতের মতো বইয়ের অনুবাদ, আবার ইউসুফ জুলেখার মতো প্রেমের গল্পও এই সময়ে লেখা হয়েছে। মানে সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আচ্ছা, মধ্যযুগ শেষ হল আর আধুনিক যুগ শুরু হল, কিন্তু এই দুটোর মাঝখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি পর্ব ছিল, যেটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ, মানে দুই যুগের মিলন। সময়টা ছিল মোটামুটি ১৭৬১ থেকে ১৮৬০ সাল পর্যন্ত। এটা ছিল একটা ভাঙা গড়ার সময়। পুরনো ধারণাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, আর সাহিত্যে নতুন ইউরোপীয় ভাবনার ছোঁয়া লাগছে। আর এই সময়কার সবচেয়ে বড় উদাহরণ যদি কাউকে বলতে হয়, তিনি হলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার লেখার মধ্যে দুটো যুগেরই ছাপ পাওয়া যায়, মানে একদিকে মধ্যযুগের প্রভাব, আবার অন্যদিকে আধুনিকতার ইঙ্গিত। বলতে পারেন তিনি ছিলেন দুটো যুগের মধ্যে একটা ব্রিজের মতো। তো আমরা প্রাচীন, মধ্য আর আধুনিক এই তিনটি যুগ নিয়ে কথা বললাম, কিন্তু এখন প্রশ্নটা হলো,
এভাবে ভাগ করে পড়ার দরকারটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? এর উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। কথাটা হলো সাহিত্য সমাজে দর্পণ। মানে সাহিত্য তো আসলে একটা আয়নার মতো, তাই না? যেখানে সেই সময়ের সমাজ, মানুষের চিন্তাভাবনা সবকিছুর একটা প্রতিচ্ছবি দেখা যায়। তাই এই যে আমরা যুগভাগ করে পড়ছি, এটা শুধু সাহিত্যের বিবর্তন বোঝার জন্য নয়। এর মাধ্যমে আমরা আসলে বাঙালি সমাজ আর আমাদের নিজেদের চিন্তাভাবনার বিবর্তনটাকেও বুঝতে পারি। প্রত্যেকটা যুগ আমাদের নিজেদেরকেই চিনতে সাহায্য করে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আচ্ছা, ভাবুন তো, ভবিষ্যতে যদি নতুন কোনো তথ্য বা পাণ্ডুলিপি আবিষ্কার হয়, তাহলে সাহিত্যের ইতিহাসের এই যে ম্যাপটা আমরা দেখলাম, এটা কি বদলে যেতে পারে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?